তাহলে দেখো প্রথমে হচ্ছে যে হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন কি? যে হাইড্রোজেন ও কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলে। এটা তো পড়ানো হয়েছিল তাই না? কিন্তু লেখার সময় সবসময় আগে কাকে লিখতে হবে? কার্বনকে। কার্বন, তারপরে লিখতে হবে হাইড্রোজেন। অর্থাৎ যখন তুমি ষষ্ঠ অধ্যায় যাবা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সেখানে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। কি বললাম? শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। তো তখন যদি তুমি দেখো যে সিরিয়ালের প্রথমে হাইড্রোজেন বের হয়েছে, তারপরে শেষের দিকে এসে কার্বন বের হয়েছে, তাহলে আমরা শতকরা সংযুতি থেকে যখন স্থূল সংকেত করছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে প্রথমে যে যৌগটা থাকবে বা প্রথমে যে মৌলটা থাকবে তার নাম আগে লিখতে হয়, তারপরে যেটা, তারপরে সেটা, এরকম না। যেমন ধরো যে সালফিউরিক অ্যাসিডের যখন আমরা স্থূল সংকেত বের করতাম, যা দেখবে যে প্রথমে হাইড্রোজেন বের হইতো, যে হাইড্রোজেন দুইটা, এরপরে সালফার বের হইতো, সালফার এখানে এসে বের হইতো যে একটা, এরপরে অক্সিজেন বের হইতো, সেখান থেকে ফলাফল হইতো চারটা। যখন আমরা এই যৌগটাকে লিখতাম তখন কিভাবে লিখতাম? যে প্রথমে এইচ, যে হাইড্রোজেন কয়টা? দুইটা, তখন দুই দিতাম। তারপরে কাকে লিখতাম? এইচ, তারপরে কাকে লিখতাম? ও। আর এখানে অক্সিজেন কয়টা? চারটা। তাহলে এভাবে লিখতাম না? কিন্তু যদি তুমি যা দেখো যে স্থূল সংকেতে হাইড্রোজেনও আছে, কার্বনও আছে এবং অন্য যে কোনো একটা মৌল আছে, তখন কিন্তু সিরিয়ালে আগে কাকে লিখতে হবে? কার্বনকে লিখতে হবে। এই যে হাইড্রোকার্বন মানে দেখো হাইড্রো থেকে কিন্তু আসছে হাইড্রোজেন, আর কার্বন তো কার্বন, তার মানে হাইড্রোজেন ও কার্বনের যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। তাহলে লেখার সময় প্রথমে আগে কাকে লেখা লাগবে? হাইড্রোজেনকে, তারপরে কাকে লেখা লাগবে? কার্বনকে। কিন্তু সেক্ষেত্রে কি লিখতে হবে? আগে কার্বন, তারপরে হাইড্রোজেন। তো এখন এই হাইড্রোকার্বনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে। একটাকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি বললাম? এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন যদি আমরা এলিফ্যাটিক থেকে এটা যদি বুঝি, তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে সেটার কি সংজ্ঞা দেওয়া যাবে না? যাবে। তার মানে এই এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। এলিফ্যাটিক শব্দের অর্থ কি? চর্বিজাত। তার মানে যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বিজাত থেকে তৈরি হয় বা উৎপন্ন হয় তাকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর একটা হাইড্রোকার্বন আছে যাকে বলা হয় অ্যারোমেটিক। কি বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু আমরা এখন যেটা শিখতেছি তার নাম কি? এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অর্থাৎ এলিফ্যাটিক হাইড্রোকার্বনের সমস্ত শ্রেণী বিভাগ আমরা আজকে শিখব। তাহলে প্রথমে আসো যে হাইড্রোকার্বন কাকে বলে? কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই যে এলিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত, আর হাইড্রোকার্বন মানে হাইড্রোজেনের কার্বন। তার মানে যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বিজাত থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটাকে বলা হয় বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর সংজ্ঞার সময় তোমাকে একটু সতর্ক থাকতে হবে। তুমি দেখো যে আমরা যখন হাইড্রোকার্বনের সংজ্ঞা পড়ছিলাম তখন হাইড্রোকার্বনকে বিশদভাবে ব্যাখ্যা দিছি যে হাইড্রোজেন ও কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলে। কিন্তু যখন আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দিছি তখন কিন্তু আর হাইড্রোকার্বনকে ভাঙাই নাই, তখন আমরা কাকে ভাঙাইছি? এলিফ্যাটিককে। আর হাইড্রোকার্বনের বেলায় একবারে বলে দিছি যে সকল হাইড্রোকার্বন চর্বি প্রাণীর চর্বিজাত থেকে তৈরি হয় তাকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমার এলিফ্যাটিককেও ভাঙা শেষ, হাইড্রোকার্বনকেও ভাঙা শেষ। তাহলে এইবার যখন আসবে যে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, তাহলে এবার আমরা কাকে ভাঙবো? এই মুক্তকে। আর এলিফ্যাটিক হাইড্রোকার্বন যা আছে তাই থাকবে। তার মানে বলতে হবে যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনে, এরপরে এবার বুঝতে হবে যে মুক্ত কি। ওই মুক্তটা কি সেটা যদি লাগাই দাও তাহলে হবে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত দ্বারা বোঝানো হয় যে একটা শিকলের যদি প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ তার সাথে যদি আর কেউ না থাকে। যেমন আমরা যদি মিথেন লিখি, মিথেন তো কার্বন শিকল খুব অল্প, ধরো যে আমরা লিখলাম বিউটেন, তাহলে বিউটেনে কার্বন কয়টা? চারটা। আর অ্যালকেন মানে কি? দ্বিগুণের থেকে দুই বেশি। দ্বিগুণের থেকে দুই বেশি, মানে হাইড্রোজেন সংখ্যা হবে দ্বিগুণের থেকে দুই বেশি। তাহলে 4 দ্বিগুণ কত? 8। 8 থেকে দুই বেশি হলে 10। তার মানে C4H10 নাকি বোঝো নাই? এখন এর যদি আমরা গাঠনিক সংকেত যদি অঙ্কন করি তাহলেই তো আমার সর্বশেষে যা কি বের হবে?
বলো শিকল বের হবে। শিকল কিন্তু গাঠনিক সংকেত দিয়ে তারপরে ধীরে ধীরে এটা বুঝতে হয়। তাহলে গাঠনিক সংকেতের বেলায় আমি তোমাকে দুটো নিয়ম বলছিলাম। একটা বলা হয়েছিল যে কাকে লিখবো, উত্তর দিকে যোজনী। তাহলে বলো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার যোজনী সবথেকে বেশি? তার মানে আমাকে প্রথমে কার্বনকে লিখতে হবে। এরপরে বলা হয়েছিল যে কাকে লিখবো, উত্তর দিকে পরমাণু। এখানে কার্বনের কয়টা পরমাণু? তার মানে আমাকে 4টা কার্বন পরমাণু লিখতে হবে। 3টা, এই যে 4টা লিখলাম। এরপরে আর বাকি আছে কি? হাইড্রোজেন। তাহলে এবার হাইড্রোজেনকে লিখতে হবে। হাইড্রোজেন ইন টোটাল এখানে কতটা? 10টা। তার মানে 10টা হাইড্রোজেনকে আমরা লিখলাম। এই যে উপরে একটা একটা করে দিলাম, আবার নিচে একটা একটা করে দিলাম, সবাইকে দেবো সমানভাবে দেওয়া হয়েছে। এরপরে এই জায়গাটা ফাঁকা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এরপরে বলা হয়েছে যে সর্বশেষ মৌলের যোজনী সংখ্যাই হবে তার হাত সংখ্যা। তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1। তার মানে এর হাত হবে কয়টা? 1টা। এই যে একটা একটা করে হাত দিলাম। তাহলে এবার হিসাব করে দেখো যে কার্বনের যোজনী 4 আর এই কার্বনের হাতও হইছে 4টে, যে 1টা 2টা 3টা 4টা, নাকি বলতো না? এবার এটাকে কিন্তু আমরা চাইলে শিকল বানাইতে পারবো। দেখো প্রথম যে কার্বন, এর সাথে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তার মানে হবে CH3। তারপরে একক বন্ড। এরপরে দেখো দ্বিতীয় যে কার্বন, এর সাথে হাইড্রোজেন 2টা। 2টা, তার মানে CH2 একক বন্ড। এরপরে যে কার্বন, এর সাথে হাইড্রোজেন 2টা, তার মানে আবার হবে CH2 একক বন্ড। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? তার মানে হবে CH3। তাহলে এবার দেখো তো, এটা একটা সাইকেলের সেরা চেনের মতো না? যে সাইকেলের একটা চেন কি রকম হয়, যে এরকম করে ঘুরে আবার এখানে, অর্থাৎ যেখান থেকে শুরু হয় সেখানেই আবার ঘুরে এসে একসাথে সংযুক্ত করা থাকে। এখানে কি সংযুক্ত করা আছে? না। যে না, এই প্রান্তের কার্বন, এটাকে বলা হয় প্রান্তীয় কার্বন। এটারও নাম প্রান্তীয় কার্বন। তাহলে প্রান্তীয় কার্বন গুলা কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায়। মুক্ত অবস্থায়। এই জন্য এটাকে বলা হয় মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তাহলে এখন যদি আমি বলি যে এটা কেন এলিভেটিক হইলো, কারণ তার দুই যে এটা প্রাণীর চর্বি থেকে তৈরি হয়েছে। যদি বলা হয় যে এটা হাইড্রোকার্বন কেন হইলো, কার্বন আর হাইড্রোজেন আছে। যদি বলা হয় যে এটা কেন মুক্ত শিকল হইলো, কারণ দুই প্রান্তের কার্বন গুলা মুক্ত অবস্থায় আছে, নাকি বুঝো নাই? ইয়েস। এর তাহলে এতটুকু পর্যন্তই তো আমরা পড়লাম যে মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তার মানে এটা হচ্ছে মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল কারণ কার্বন গুলা খোলা অবস্থায়, আর এলিভেটিক কারণ এটা প্রাণীর চর্বি থেকে তৈরি হয়েছে। হাইড্রোকার্বন কারণ এখানে কার্বন আর হাইড্রোজেন আছে। বুঝছো? হ্যাঁ। ওকে ফাইন। এরপরে আসো বদ্ধ শিকল। বদ্ধ শিকল, তাহলে বদ্ধ শিকল কি হবে, যে এর এই প্রান্তীয় কার্বন আর এই প্রান্তীয় কার্বন এটা আর মুক্ত অবস্থায় থাকবে না, এটা একটা চক্র বা বলয় আকার তৈরি করবে। তাহলে এটার যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে এরকম হবে। ধরো এখানে একটা কার্বন দিয়ে একক বন্ড কার্বন, একক বন্ড কার্বন, একক বন্ড কার্বন, এভাবে 3টা কার্বন দিল। তা তোমাদেরকে কিন্তু নামকরণ শেখানো হয়েছিল যে 3টা কার্বন থাকলে তাকে কি বলে? প্রোপ। 3টা কার্বন থাকলে তাকে বলা হয় প্রোপ। ওই যে একটা থাকলে মি, 2টা থাকলে ই, 3টা থাকলে প্রোপ। তার মানে এখানে 3টা কার্বন আছে প্রোপ। এরপরে তোমাকে একটা ম্যাজিক বাক্য শেখানো হয়েছিল যে 3 2 1 কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে 3 মানে কি ছিল বলো? 3 মানে ওই যে ম্যাজিক বাক্যের 3 মানে কি ছিল? অ্যালকেন। অ্যালকাইন। 2 মানে অ্যালকিন। 1 মানে অ্যালকাইন। তাহলে এখানে দেখো তো কার্বন কার্বন কয়টা বন্ধন? একটা একক বন্ধন। তার মানে এটা কিন্তু অ্যালকেন। বুঝো নাই কথা? তাহলে এবার এখানে আসো, এই কার্বনের এখানে হাত কয়টা হইছে? 2টা। তাহলে এর আরো কয়টা হাত বাকি? এই জন্য 2টা হাইড্রোজেন আমরা বসাই দিলাম। কেন? কারণ হাইড্রোকার্বন মানে তো কার্বন আর হাইড্রোজেনের যৌগ। যেমন এই কার্বনের এখানে আসো, দেখো এই কার্বনের হাত কয়টা হইছে? 2টা। তাহলে আমরা 2টা হাইড্রোজেন বসাই দিলাম। এই যে এই কার্বনের কয়টা হাত হইছে? 2টা। তাহলে এর আরো কয়টা হাত বাকি? তাহলে 2টা কি বসবে? হাইড্রোজেন। যে হাইড্রোজেন কেন বসলো? কারণ হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেনের যৌগকে হাইড্রোকার্বন বলে। তাহলে এখন এখানে একটু বোঝার বিষয় আছে, আগে এটা বোঝো যে আমি বলছিলাম অ্যালকেন হচ্ছে হাইড্রোজেন সংখ্যা হবে দ্বিগুণের থেকে 2 বেশি, অর্থাৎ এখানে কার্বন কয়টা? 3টা। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 8টা। দ্বিগুণের থেকে 2 বেশি, তার মানে 8টা। কিন্তু এখানে দেখো তো আমার কি 8টা হাইড্রোজেন হইছে? না। যে না, হাইড্রোজেন হইছে কয়টা? 6টা। নাকি বুঝো নাই? হ্যাঁ। এই জন্য এইরকম চক্র বা বলয় যখন আসবে তখন তার নামকরণে সামনে লাগাই দিতে হবে সাইক্লো। কি লাগাই দিতে হবে? সাইক্লো। এখন আমরা আমাদের হিসাব অনুযায়ী তোমাকে আমি বলছিলাম যে একটা তরকারির মধ্যে কয়টা ঘটনা ঘটতে পারে? 3টা। যে লবণের পরিমাণ বেশি হতে পারে, হয় সমান হতে পারে, না হয় কম হতে পারে।
অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিগুণের থেকে 2 বেশি হয় তাহলে অ্যালকেন, যদি দ্বিগুণের সমান হয় অ্যালকিন, যদি দ্বিগুণের থেকে 2 কম হয় তাহলে অ্যালকাইন। আচ্ছা তাহলে দেখো তো এখানে আমার হাইড্রোজেন সংখ্যা, এই যে এইটার মধ্যে দেখো, এটার মধ্যে কিন্তু কার্বন আছে 3টা আর হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তার মানে এটার মধ্যে দেখো তো হাইড্রোজেন সংখ্যা কি হইছে? দ্বিগুণের সংখ্যা 2 বেশি নাকি কম নাকি সমান? সমান। তার মানে নিয়ম অনুসারে এটা কোন গোত্রের মধ্যে পড়ছে? অ্যালকিন। অ্যালকিনের মধ্যে কিন্তু পড়ছে, যেটা অ্যালকিন। কিন্তু আমরা যদি ম্যাজিক বাক্য দিয়ে যাই অথবা যদি আমরা আরেকটা সংজ্ঞায় যাই, তোমাকে বলা হয়েছিল যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাকে কি বলে? অ্যালকেন। তাহলে এখানে আবার দেখো তো কার্বন কার্বন কি বন্ধন আছে? একক বন্ধন। তাহলে সেই হিসেবে এটা কি? অ্যালকেন। আবার হাইড্রোজেন সংখ্যা যদি হিসাব করো তাহলে সেই হিসেবে এটা কি? অ্যালকিন। তাহলে এই সমস্যা দূরীকরণে এর নামকরণ যখন আমরা করব তখন আমরা এটাকে কি বলবো? সাইক্লো। এই কথা লাগাই দিতে হবে, নাকি বোঝো নাই? দেখো ব্যাপারটা, তুমি যদি হাইড্রোজেন সংখ্যা হিসাব করো তাহলে এই কি হয়? অ্যালকিন। কারণ অ্যালকিন মানেই দ্বিগুণের সমান। এই যেখানে কার্বন 3টা তাহলে হাইড্রোজেন হচ্ছে 3 দ্বিগুণ 6টা, নাকি বোঝো নাই কথা? বুঝলাম। আবার যদি আমরা একক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কথা যদি হিসাব করি তাহলে এখানে কি বন্ধন আছে? তাহলে একক বন্ধন থাকলে তাকে কি বলে? অ্যালকেন। এই জন্যই আমরা এর নামকরণের সময় স্পেশাল ভাবে কি লাগাই দেব? সাইক্লো। এটার বেলায় কি কোনো সমস্যা আছে? না। এখানে কার্বন দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে C4। এবার হাইড্রোজেন দেখো 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10। তার মানে দ্বিগুণের থেকে 2 বেশি, কারণ 4 এর দ্বিগুণ 8 আর 8 এর থেকে 2 বেশি হলে 10। তার মানে C4 স্টেট। এজন্য এর নামকরণে কোনো অসুবিধা হয় না, যে 4টা থাকলে বিউট, আর যেহেতু এটা অ্যালকেন গ্রুপে তাহলে নামের শেষে এন, তাহলে বিউট যোগেন হয়ে গেল বিউটেন। কিন্তু এটার বেলায় কি সমস্যা? যে যদি তুমি বন্ধন হিসাব করো তাহলে অ্যালকেন, আর যদি হাইড্রোজেন সংখ্যা হিসাব করো তাহলে অ্যালকিন। এজন্য এর নামকরণের সামনে কি যোগ করতে হবে? করার পরে আর এটাকে অ্যালকিন ধরা যাবে না, ভাবতে হবে এটা অ্যালকেন, কারণ একক বন্ধন যে আছে, নাকি বোঝো নাই কথা? তাহলে একক বন্ধন থাকার কারণে এর নামকরণে নামের শেষে কি ধরতে হবে? এন। এন এন। তাহলে কার্বন আছে কয়টা? 3টা। 3টা। তাহলে 3টা থাকলে তাকে কি বলে? প্রোপ। তাহলে প্রোপ যোগ এন প্রোপেন। এজনের নাম হইছে সাইক্লোপ্রোপেন। বুঝলেন না এখনো? যেমন ধরো আমরা আরেকটাতে যাই, কোথায় দেই? এইখানে দেই। দেখো ধরো আমরা এভাবে লিখলাম, এবার চক্রটা ধরো এরকম আছে, হতে পারে না? হ্যাঁ। তাহলে এই কার্বনের হাত কয়টা? 2টা। তাহলে আরো বাকি কার্বনের সাথে CH2, এই কার্বনের সাথে আর 2টা CH2, এই কার্বনের সাথে CH2, এই কার্বনের সাথেও CH2। তাহলে এখন দেখো তো এখানে কার্বন কার্বন কি বন্ধন? কার্বন কার্বন একক বন্ধন থাকলে তাকে কি বলে? অ্যালকেন। আবার আমরা তো জানি যে অ্যালকেন মানে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি। তাহলে এবার যদি আমরা এটা হাইড্রোজেন সংখ্যা যদি হিসাব করি তাহলে আগে আসো কার্বন সংখ্যা হিসাব করি। কার্বন কয়টা? 4টা। তার মানে হবে C4। আর হাইড্রোজেন দেখো কয়টা? 2 আর 2 4, 4 আর 6 সরি 4 আর 2 6, 6 আর 2 8। তার মানে এটা কি হইছে? দ্বিগুণের সমান। তাহলে এই সমস্যা দূরীকরণে এর নামের শেষে কি যোগ করে দেব? নামের আগে সাইক্লো। সাইক্লো দেওয়ার পরে এখানে কার্বন আছে কয়টা? তাহলে 4টা থাকলে তাকে কি বলে? বিউট। আর একক বন্ধনের কারণে এটা যেহেতু অ্যালকেন তাহলে নামের শেষে কি যোগ দেব? তাহলে বিউট যোগেন বিউটেন। এটার নাম হবে সাইক্লো বিউটেন। কথা কি বোঝা গিয়েছে? এখন যদি আমরা এটাকে বলি যে এটার নাম যদি আমরা করি, যেটা নামকরণ যদি করি, তাহলে দেখো যে আগে সর্বশেষ থেকে যাইতে হবে। কি রকম? যেমন দেখো এখানে কার্বন গুলা একটা আরেকটার সাথে কি অবস্থায় আছে? বদ্ধ অবস্থায় আছে। বদ্ধ অবস্থায়, এর ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রথমে বলতে হবে বদ্ধ শিকল। শিকল কেন? কারণ এটা চেইন আকারে আছে, একটার সাথে আরেকটা সংযুক্ত, তার সাথে আরেকটা সংযুক্ত। তাহলে প্রথমে আমরা বলবো যে এটার নাম হবে বদ্ধ শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল কেন? কার্বন গুলো সংযুক্ত অবস্থায় আছে। এলিভেটিক কেন? থেকে তৈরি হয়েছে। আর হাইড্রোকার্বন কেন? হাইড্রোজেন আর হচ্ছে কার্বন আছে। কথা কি বোঝা গিয়েছে? ওকে ফাইন। এরপরে আস, এরপরে এই যে আমরা যে লিখছি মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন,
এই মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে। বুঝলাম। মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন, এলিভেটিক হাইড্রোকার্বন। তাহলে সংজ্ঞার সময় একটু বুঝছো হাইড্রোকার্বন। তাহলে দেখো প্রথমে আমরা কার ব্যাখ্যা দেই? হাইড্রোকার্বনে। এই যে বোঝে না, প্রথমে কার মানে ব্যাখ্যা দেই? হাইড্রোকার্বন, তারপরে এলিভেটিক, তারপরে মুক্ত শিকল। তার মানে এইবার যখন আমরা সংজ্ঞা দিব তখন আর এইটার ব্যাখ্যা দিব না, একবারে বলবো যে যে সকল মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। যেমন তোমাকে যদি আমি বলি যে সংজ্ঞা দাও তো এলিভেটিক হাইড্রোকার্বন কাকে বলে, তাহলে তুমি এখানে কার কোনো ব্যাখ্যা দিবে না, হাইড্রোকার্বনের। তখন বলতে হবে যে যে সকল হাইড্রোকার্বন চর্বি থেকে উৎপন্ন হয় তাকে এলিভেটিক হাইড্রোকার্বন বলে। যদি আমি তোমাকে বলি যে মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন কাকে বলে এটার সংজ্ঞা দাও তো, তাহলে কোথা থেকে শুরু করবে? যে সকল এলিভেটিক হাইড্রোকার্বনের কার্বন কার্বন মুক্ত অবস্থায় থাকে তাকে বলা হয় মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তার মানে কি, যদি দেখো হাইড্রোকার্বনের সংজ্ঞা তাহলে তো কার্বন আর হাইড্রোজেন, যদি বলে এলিভেটিক হাইড্রোকার্বন তাহলে এই হাইড্রোকার্বন এখান থেকে শুরু হবে যে সকল হাইড্রোকার্বন। যদি বলে মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন তাহলে যে সকল এলিভেটিক হাইড্রোকার্বন এখান থেকে শুরু হবে, প্রথমে একটা বাদ দিতে হবে। এখন এই মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা বলা হয় সম্পৃক্ত, আরেকটাকে বলা হয় অসম্পৃক্ত। নাকি বোঝো নাই? তার মানে এইটাই যদি এখানে লিখতাম তাহলে এরকম হতো সম্পৃক্ত মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তাহলে আমি যদি বলতাম যে এর সংজ্ঞা দাও তো, তাহলে কোথা থেকে শুরু করতাম? যে মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তোমরা কি বোঝো? হ্যাঁ হ্যাঁ। আর যদি বলতাম যে এলিভেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দাও তো, যে কথা কেমন মুক্তি বলতে পারে না। আর যদি বলতাম যে সম্পৃক্ত মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দাও তো, যে সকল মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তার মানে যার সংজ্ঞা তার সামনের একটা বাদ দিব, একটা শব্দ বাদ দিব। ওকে, তাহলে এবার যদি আমরা কোনোভাবে সম্পৃক্ত আর অসম্পৃক্ত ব্যাপারটা যদি বুঝি তাহলেই তো উত্তর শেষ। নাকি বুঝো নাই? তা সম্পৃক্ত বলা হয় যে কার্বন আর কার্বনের মাঝখানে যদি একক বন্ধন থাকে, কি বন্ধন? একক বন্ধন যদি থাকে তখন তাকে বলা হয় সম্পৃক্ত। কিন্তু কার্বন আর কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে তখন তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখন যদি বলা হয় যে সম্পৃক্ত মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন কাকে বলে, তখন বলতে হবে যে সকল মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল এলিভেটিক হাইড্রোকার্বন বলে। তার মানে যদি বলা হয় যে এটা কি, প্রথমে বলতে হবে এটা সম্পৃক্ত। বলো তো এটা কার কারণে সম্পৃক্ত? একক বন্ধনের কারণে। নাকি বুঝো নাই? যদি বলা হয় যে এটা কেন মুক্ত শিকল, কার্বন কার্বন মুক্ত অবস্থায় আছে। যদি বলা হয় এটা কেন এলিভেটিক, যদি বলা হয় যে এটা কেন হাইড্রোকার্বন, কারণ কার্বন আর হাইড্রোজেন আছে। তুমি বলে এখানে হাইড্রোজেন কই? বাবা আমি তো ইচ্ছে করে দিইনি, কারণ এখানে কার্বনের কয়টা হাত আছে? একটা। কিন্তু কার্বনের হাত হয় কয়টা? চারটা। তার মানে এর বাকি হাতগুলোতে তো হাইড্রোজেন আছে। নাকি বুঝো নাই কথা? বুঝলাম। ওকে ফাইন। তাহলে এর টুকের মধ্যে কি কোনো কারো সমস্যা আছে? না।